ধন্যবাদ আপনাকে। সেই সাথে বিটিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আপনারা অনেকে টেলিভিশনের সামনে বসে শুনছেন আমার কথা, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আম, আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, এবং শুকরিয়া আদায় করছি আরেকটা কারণে, যে আমার সাথী যারা সহমুক্তিযোদ্ধা ছিল তারা বেশিরভাগই নেই, বেঁচে নেই। আর যারা বেঁচে তারা অনেক অসুস্থ, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছে। সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে, এবং যারা এখনো বেঁচে আছেন অসুস্থ তাদের সুস্থতা কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করলেন, প্রশ্নটা একটু অল্প পরিসরে এটা ব্যাখ্যা করা দুঃসাধ্য একটা ব্যাপার। তবু আমি বলছি অল্প সরে, সেটা হচ্ছে প্রেক্ষাপট হচ্ছে কিন্তু স্বাধীনতার যুদ্ধ যেটা আমরা বলি, এই যুদ্ধটা কিন্তু যুদ্ধ হিসেবে শুরু হয় নাই। প্রেক্ষাপটে যেটা ছিল আমাদের আন্দোলন ছিল, স্বাধিকার আন্দোলন, সেটা বহু বছর ধরে। সেই 47 সনে দেশ বিভাগ হওয়ার পরের থেকেই, যখন পাকিস্তান সৃষ্টি হলো তারপরের থেকেই আন্দোলন শুরু হয়েছিল। যদি বলতে হয় সুনির্দিষ্টভাবে 52 ভাষা আন্দোলন থেকে, যখন পাকিস্তানে তখনকার গভর্নর জেনারেল কায়েদ আজম বলে বেড়াল যে উর্দু একমাত্র ভাষাতে হবে রাষ্ট্রীয় ভাষা, তখন যে আন্দোলন শুরু হলো ছাত্রদের নেতৃত্বে, ভাষা আন্দোলন যেটা আমরা বলি 52-তে, সে কিন্তু শুরু হলো। তারা প্রাণদান করলো, তারপর আমাদের ভাষার স্বীকৃতিটা পেলাম। কিন্তু তারপরেও আমাদের যে যে সম অধিকার, যেটা পাকিস্তান নাগরিক হিসেবে অধিকারটা আমাদের হয়নি। আপনারা সবাই জানেন, দেশবাসী ইতিহাস থেকে অনেকে জানে যে পাকিস্তান দুটা ভাগের মধ্যে পূর্ব পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ব পাকিস্তানের সম্পদে বেশি ছিল। আমাদের সম্পদ নিয়ে পাকিস্তান গড়ে উঠেছে। মূলত পাকিস্তানে তখন তেমন কোনো সম্পদ ছিল না, এবং আমাদের পপুলেশন, আমাদের লোকসংখ্যা অনেক বেশি ছিল তাদের থেকে। তা সত্ত্বেও আমাদের সম্পদ বেশি, আমাদের লোকসংখ্যা বেশি, কিন্তু সেই আমাদের লোকসংখ্যা অনুযায়ী আমাদের যে সম্পদ ছিল তা অনুযায়ী আমাদের প্রতিদান আমরা পাইনি। আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল আমাদের উন্নতির দিক থেকে, উন্নয়নের দিক থেকে, চাকরির বাগ থেকে, সব দিকে। সেই দিন আন্দোলন শুরু হয়েছিল 52 পরের থেকে। পরবর্তী আপনারা জানেন যে 1960-তে যে আপনার শিক্ষা আন্দোলন হয়েছিল, সেখানেও কিন্তু ছাত্ররা মারা গিয়েছিলেন। তারপরে 69-এ গণ আন্দোলন শুরু হলো। 70-এর জাতীয় সংসদ যেটা নির্বাচন হলো, সেখানে আওয়ামী লীগ তখন একমাত্র বিজয়ী দল ছিল বাংলাদেশে, তখন পূর্ব পাকিস্তানে, যাদেরকে ক্ষমতা হস্তান্তর করা হলো না, সেই আন্দোলন শুরু হলো। তো মূলত যেটা আপনার প্রশ্নে যদি ফিরে যায়, এটা কিন্তু স্বাধীনতা যুদ্ধ নিয়ে কিন্তু আন্দোলন শুরু হয়নি, শুরু হয়েছিল স্বাধিকার আন্দোলন নিয়ে। আমাদের প্রাপ্ত যেটা আমাদের হচ্ছে অধিকার, সেটা বঞ্চিত করার কারণে এটা। তারপরে আন্দোলন যখন ধীরে ধীরে আপনার আকারটা বৃদ্ধি পেল, শেষ পর্যন্ত যখন 25শে মার্চে যখন আমাদের বাঙালিদের উপর পূর্ব পাকিস্তান, তখন যখন পাকিস্তান সেনাবাহিনী আমাদের উপরে যখন আক্রমণ করলো, হত্যাযজ্ঞ শুরু করলো, তখন এটা হয়েছে প্রাথমিক অবস্থা। তারপর আমি বলবো প্রাথমিক অবস্থা ছিল এটা আমাদের প্রতিরক্ষার জন্য। ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, তখন 8ম ইস্ট বেঙ্গল, যার নেতৃত্বে ছিলেন তখনকার মেজর জিয়া, পরবর্তী শহীদ প্রেসিডেন্ট জিয়া। অন্যরা কিন্তু অস্ত্র ধরেছিল প্রথম বাঙালি জাতিকে রক্ষা করার জন্য পাকিস্তান আর্মির হাত থেকে, যে নিধনটা তারা চলেছে। কিন্তু পরবর্তী যত হত্যাযজ্ঞ ব্যাপক আকার ধারণ করলো, পূর্ব পাকিস্তানে পুরোপুরি পূর্ব পাকিস্তান ব্যাপী নিধনটা শুরু হলো, তখন এটা স্বাধীনতা যুদ্ধে রূপান্তর হলো। তখন শুধু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না, তার সাথে তখন ইপিআর জয়েন করলো, পুলিশ বাহিনী জয়েন করলো, আনসার সমস্ত সশস্ত্র যারা বাহিনী ছিল তারা জয়েন করলো, এবং আপামর জনসাধারণ জয়েন করলো। তখন ঠিক মার্চ মাসে না হলো, কয়েক মাস পরে এটা স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত হলো, যখন পুরো বাংলাদেশের মানুষ, সর্বশ্রেণীর মানুষ, আবার বৃদ্ধ বনিতা সবাই যুদ্ধে ছাপিয়ে পড়লো, তখন কিন্তু স্বাধীনতার যুদ্ধে রূপান্তর করলো। তো আপনি যদি প্রাথমিক পর্যায়ে স্বাধীনতার যুদ্ধ ছিল, এইটা ছিল আমাদের প্রেক্ষাপট। আমি তো আপনাকে বলেছি এর আগেও বোধহয় অনেক টেলিভিশন বলেছি, দুর্ভাগ্যবশত আমি সেই মার্চে যে রাত, সে রাতে আমি ছিলাম না দেশে। আমি ছিলাম পাকিস্তান মিলিটারি একাডেমি। সত্যই আমি পাকিস্তান মিলিটারিতে ট্রেনিং পাওয়ার জন্য অফিসার ক্যাডারে আমি চলে যাই। আমার সাথে আরও বাঙালি ছিল, বন্ধু ছিল, সহপাঠী, তাদেরকে নিয়ে পাকিস্তান মিলিটারিতে জয়েন করি, এবং অফিসার ক্যাডার হিসেবে কমিশন প্রাপ্ত হওয়ার জন্য তখন। তো যখন
মার্চ মাস শুরু হলো, তারপরেও আমরা খবর পাচ্ছিলাম, কিন্তু সম্পূর্ণ খবর পাইনি। তবে লুকিয়ে আমরা দেখতাম বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন রেডিওতে, বিশেষ করে বিবি থেকে, বয়সমে থেকে শুনতে পেয়েছিলাম। তো আমি বিশেষ যখন শুনতে পেলাম এপ্রিল মাসের মধ্যে এটা ব্যাপারটা পরিষ্কার, একটু শেষের দিকে বা মে প্রথম দিকে, যে এটা স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত হয়েছে এবং বাঙালিদেরকে, পুরো বাঙালি জাতকে তা থেকে নিশ্চিহ্ন করার জন্য এই অকুপেশন পাকিস্তান আর্মি হত্যাযজ্ঞ চালাচ্ছে, তখন আমি নিজে সিদ্ধান্ত নিয়ে গেলাম যে দেশের আর্মি তার নিজের দেশের লোকের উপরে, স্বজাতির উপরে এরকম আক্রমণ করতে পারে, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য সেই দেশের সেনাবাহিনীতে থাকার আমার কোনো কারণ নেই। তখন ভীষণ এই বাহিনী থেকে আমি চলে যাবো, ইন্ডিয়াতে পালিয়ে চলে যাব এবং স্বাধীনতা যুদ্ধে আমি অংশগ্রহণ করব। তো সেই কারণে আমি মে মাসে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে পালিয়ে এসে বিভিন্ন চেষ্টা, আরেক কাহিনী, অনেক সময় লাগবে, সেটা ছদ্মবেশে শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় চেষ্টা করে না পেরে পাকিস্তান ইন্টারন্যাশনাল পিআই করে পালিয়ে এসে চলে এসে মে মাসে, এবং ঢাকায় এসে একটি রাত থেকে পরের দিনই আমরা আরও দু একজন বন্ধু ছিল তাদেরকে নিয়ে আমরা সোজা ইন্ডিয়াতে চলে যাই আগরতলায়। সেখানে গিয়ে আমি এই 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটা আগে নেতৃত্বে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, উনি তখন একটা ব্রিগেড ফর্ম করেছেন, রেগুলার বাহিনী, উনি আমাকে চুজ করেন ইস্ট বেঙ্গলে নিয়ে যাওয়ার জন্য, এবং 8ম ইস্ট বেঙ্গলে থেকে আমি পুরোটা যুদ্ধের সাথে যুদ্ধ করি। প্রাথমিক পর্যায়ে এটা হচ্ছে সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করে, তার কিছুদিন পরেই ইস্ট পাকিস্তান রাইফেল, যেটা এখন বিডিআর, পরবর্তী এখন বিজেপি হয়েছে, তাদের সদস্যরা তো অস্ত্রধারী ছিল এবং প্রশিক্ষণপত্র তারা জয়েন করে। এবং আপনি জানেন বিডিআর তখন যখন ইপিআর ছিল, বাংলাদেশের সমস্ত সীমান্তে তারা ছিল, মোতায়েন ছিল, তো তারা জয়েন করে, এবং সেই সাথে পুলিশ বাহিনী জয়েন করে, তাদের কাছে অস্ত্র ছিল, বিডিবি আনসার তারা জয়েন করে। তো এই সবাই মিলে তখন একটা সশস্ত্র গ্রুপ তৈরি। তারপর এর সাথে সাথে আপমর জনসাধারণ এটার সাথে জয়েন করে, অল্প বয়সে যারা স্কুল কলেজের ছেলেপেলে, ছাত্রছাত্রীরা, এবং সব শ্রেণী, কৃষক, শ্রমিক, সবাই জয়েন করে, বিভিন্ন বয়সের লোকজন জয়েন করে। আমি তো সবসময় এই কথাটা বলি, এটা বারবার উল্লেখ করি যে আমি এক সৌভাগ্যবান ব্যক্তি ছিলাম যে আমি সম্মুখ করে অস্ত্র হাতে যুদ্ধ করার সুযোগ পেয়েছি, কিন্তু এবং অনেকেই পেয়েছে আমার মতো, যাদের কথা উল্লেখ করলাম। কিন্তু এই যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে তখন 7 কোটি মানুষে আমার 99.9%ই মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শুধু যারা অস্ত্র হাতে যুদ্ধে অংশ নেয় তারা না, যারা যুদ্ধে আমাদের যোগান দিয়েছে, খাদ্য দিয়েছে, আমাদেরকে বিভিন্ন ধরনের সরঞ্জাম আমাদেরকে পারাপার করেছে, তারা যুদ্ধে করেছে, কারণ তারা তো সাফার করেছে, তারা আমাদের সাহায্য না, দোয়া করেছে। আমার মা, ভাই, বোন, আমার আত্মীয় স্বজন যারা যুদ্ধের সরাসরি অংশগ্রহণ করতে পারে নাই, তাদের গ্রাম থেকে গ্রামকে পালিয়ে বেড়েছে, তারা সবসময় তাদের আতঙ্কিত ছিল কখন তাদের গুলি করে, তারপর কিন্তু আমাদের সাহায্য ক্ষেত্রে তার বিরত থাকে নাই। সুতরাং যুদ্ধে অংশগ্রহণ, আপনি বলেন কারা যুদ্ধে অংশগ্রহণ, সবাই, পুরো বাংলাদেশের মানুষের যুদ্ধে অংশগ্রহণ, সবাই মুক্তিযোদ্ধা। আর অন্যদিকে যে ভারতীয় বাহিনীর কথা বলেন, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে জড়িত ছিল না, তারা আমাদের সাহায্য করেছে, অস্ত্র গোলাবর্দের প্রশিক্ষণ দিয়ে সাহায্য করেছে, আমাদের জায়গা দিয়েছে তাদের দেশে, এটা সত্যি কথা। কিন্তু যুদ্ধে তারা সংশোধন করে ডিসেম্বরে, যখন 3 ডিসেম্বর তার যুদ্ধ ঘোষণা করে, পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হয়, তখন সেটা ক্ষণিকের জন্য ছিল। তারা বলে 15 দিন, আসলে যুদ্ধ ছিল তাদের মধ্যে খুব বেশি 7-8 দিন ছিল, বেশি ছিল না। বাকি সময়টাই বাঙালিরা এবং তখনকার পূর্ব পাকিস্তানের মানুষই যুদ্ধ করেছে। এটাই ছিল সত্যিকার ঘটনা। আন্দোলনের জন্য গণ অভ্যুত্থান ছিল, এবং 71 যুদ্ধের আগ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক যারা নেতা ছিলেন, ছাত্র যারা ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য, তারই আন্দোলনে তুলে নিয়ে গেছে, এটা সত্যি কথা। কিন্তু যুদ্ধে কিছু কিছু হয়তো অংশগ্রহণ করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেও বলবো না, তারা হয়তো কেউ কেউ আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, সত্যি কথা। যেমন আমাদের যখন স্বাধীনতা ঘোষণার সময় এবং স্বাধীনতা আপনার যুদ্ধের শেষ আগ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, আমাদের একটা সরকার গঠন ছিল, প্রবাসী সরকার, যেটা সেখানে নেতৃত্ব দিয়েছেন রাজনীতিবিদ তাজউদ্দিন, নজরুল ইসলাম, অন্যান্য যারা ছিলেন তারা নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে বা যুদ্ধ হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ তারা কেউ করেনি, আমার জানার মধ্যে কেউ ছিল না। ছাত্রদের মধ্যে কিছু কিছু হয়তো ছিল, কিন্তু বেশিরভাগ ছাত্র
রাজনৈতিক নেতৃবৃন্দ যারা নেতৃত্ব তারা তো ছিলেনই, তারা যুদ্ধক্ষেত্রে অনেক দূরে ছিল। এটা আমি খুব দোষণীয় মনে করি না, সবাই যে যুদ্ধে অংশগ্রহণ করতে তা না, কিন্তু অপেক্ষাকৃত কম যারা ছিল, ছাত্র নেতা যারা ছিল, অন্য নেতৃবৃন্দ ছিল, তাদের মধ্যে খুব সংখ্যক কম ছিল। বেশিরভাগই তারা শহরে ছিল, ইন্ডিয়াতে কলকাতা ছিল তারা। কিন্তু আমার নজরে খুব বেশি পড়ে নাই যে আমাদের বয়সী বা আমাদের কিছু অল্প বয়সী কিছু বড় যারা ছিল তখনকার সময় ছাত্র নেতাদের দিকে যুদ্ধ হয়েছে খুবই কম ছিল, খুবই কম ছিল। এরা মূলত তো যাদের কথা আমরা সশস্ত্র গ্রুপ ছিল, সেনাবাহিনী, এপিআর, আনসার বিডিপি, পুলিশ এবং শিক্ষক শ্রমিক জনতা এবং ছাত্র যারা ছিল, নেতৃবৃন্দ যারা ছাত্র ছিল স্কুল কলেজে ইউনিভার্সিটিতে, তারাই যুদ্ধ করেছে। রাজনৈতিক নেতৃবৃন্দের যুদ্ধে সংসদে অংশগ্রহণ করা আমার চোখে পড়েনি কখনো। এটাই সত্যি কথা, এটা বাস্তব। আমার দুঃখ লাগে আজকে পরিণত বয়সে এসে যখন দিন গুছি কখন উপরে চলে যাব, আমার খুব কষ্ট লাগে একটা জিনিস, সেটা এটার মধ্যে একটা অপরাধ বোধ আমার মধ্যে, সেই অপরাধে আমি অপরাধী। স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস আজ পর্যন্ত রচিত হয় নাই, কেউ রচনা করেনি। আমরা বই পেয়েছি অনেকে বই লিখেছে, কিন্তু আমি যে কতগুলো বই সম্বন্ধে জানি, পড়েছি, অধিকাংশ বইগুলো প্রায় সবগুলো দু একটি ছাড়া এই বইগুলোর একটা পক্ষপাতিত্ব করা হয়েছে, ইতিহাসে বিকৃত করা হয়েছে। যারা লিখেছেন তাদের নিজেদের হতে তাদের সুনাম অর্জন করার জন্য তারা কি করেছেন না করেছেন ঢোকঢাল পিটিয়ে সেটাই লিখেছি। কিন্তু প্রকৃত ইতিহাস যারা এবং কারা অংশগ্রহণ করেছে যুদ্ধের সময়, কাদের অবদান বেশি, তাদের নাম ইতিহাসে রচিত হয় নাই। কারণ এটা কারণ অনেক, সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বে যারা ছিল স্বাধীনতা পরে বিভিন্ন দল, তাদের হচ্ছে আমি বলে দূরদর্শিতা অভাব শুধু নয়, তা পক্ষপাতিত্ব তাদের, তারা নিজেদেরই হতে সে ঢোকঢাল পিটিতেছে তার কারণে। সেই জন্য প্রকৃত ইতিহাস খুব দুঃখজনক ব্যাপারটা। আমি আপনাকে দু একটা বই ছাড়া চলচ্চিত্র কোনো সৃষ্টি হয়নি স্বাধীনতা যুদ্ধের পরে, ৫৫ বছর পারে গেল। পৃথিবী আর ইতিহাসে যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে যারা, তাদের সমস্ত দেশের মধ্যে আপনার অনেক চলচ্চিত্র তৈরি হয়েছে, বই অনেক রচনা হয়েছে। সেই দিক দিয়ে তুলে আমরা অনেক পিছিয়ে, এবং বিকৃত ইতিহাস তৈরি হয়েছে। দু একটা ছবি হয়তো রচনা হয়েছে, ওরা 11 জন, জহির রায়হানের বই কিছু হয়েছে, খানাতুর রহমান দু একটা হয়েছে, কিন্তু তার পরবর্তী তোমার বইও লেখা হয় নাই, চলচ্চিত্র তৈরি হয়নি, এবং যা কিছু বিকৃত। যেমন ধরেন আপনার স্বাধীনতা যুদ্ধ যদি ইতিহাসে সত্যিকারে লিখতে হয়, তার পিছিয়ে দিতে মাঝে মাঝে শুধু আপনার 47 বা 71 সাল তার আগে যেতে পারে। কোন একটা কথা সত্য, যেটা আমরা এখন পড়িতে বসে, আমি মুক্তিযুদ্ধ এসে আমি একজন পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তারপর আমি বলি সত্য কথা বলতে হয়, যেটা হচ্ছে 71-এর স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশ স্বাধীন হতো না যদি 47 দেশ বিভাগ না হতো। সুতরাং 47 দেশ বিভাগের জন্য পূর্ব পাকিস্তান সৃষ্টির জন্য যার পিছনে ছিল, তাদের নাম উল্লেখ করতে হয়। তারা তো বাংলাদেশের জন্য কাজ করেছে। তারা পূর্ব পাকিস্তান তো বাংলাদেশের, যেমন শেরে বাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, সরোয়ার্দী, শহীদ সরোয়ার্দী এবং অগণিত লোক যারা ছিল, তাদের নাম তো কোনো ইতিহাসে লেখা হয়নি। এবং বিশেষ করে গত 15টি বছর যে স্বৈরাচারের শাসন হয়েছিল, এটা সম্পূর্ণ মুছে ফেলার একটা অপচেষ্টা করা হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে। এই 15 বছর শুধু লেখা হয়েছে শুধু আওয়ামী লীগ এখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের নেতৃত্বে যুদ্ধ করেছে, আর কেউ করেনি। এটা সাধুই একমত অবদান, কত বড় একটা মিথ্যাচার। দুঃখ লাগে এটা, এবং এটা প্রতিবাদ খুব বেশি একটা হয়নি। কিন্তু আজকে যে আমরা এখন স্বৈরাচার বিধান পায়, নতুন শাসন ব্যবস্থা রয়েছে, আমরা আশা করেছি আমরা এখন আশা আছে যে ইতিহাস সত্যিকার অবিকৃত ইতিহাসটা রচিত হয়, কিন্তু রক্ষণ খুব বেশি দেখছি না। আদৌ কি হবে তা জানি না, হবে কেন, হয়তো হবে, কিন্তু আলামত জাতির তুমি ভালো দেখছি না। এই যে প্রবণতাটা যে আমরা এটা থেকে যদি বেরিয়ে নিয়ে আসি, সত্যিকার ইতিহাস কখনো রচিত হবে না। আমরা ভাষণটা শহীদ প্রেসিডেন্ট যে ভাষণটা তখন শুনি নাই, শুনেছি পরে রেকর্ডকৃত ভাষণটা শুনেছি, কারণ আমরা ট্রেনিংরত ছিলাম, তখন সুযোগটা আমাদের হয়নি। পরে আমরা জেনেছি 25শে মার্চ কাল রাতের কথা। 25শে মার্চে কাল রাতের কথা আমরা হয়তো পরবর্তীতে শুনেছি। আমরা কিছু কিছু অস্পষ্টভাবে শুনেছি বিভিন্ন প্রচার মাধ্যমে, যেটা বললাম বিবিসিতে, ভয়েস অফ আমেরিকাতে। পাকিস্তান থেকে তো বেতার থেকে কখনো এগুলো প্রচার করা হয় না, অন্য অন্য জায়গা থেকে শোনার সুযোগ। কারণ আমরা তো একটা
একটা অনেকটা বলা হয় যে একটা কারাগারের মধ্যে ছিল, আর কবদ্ধ ছিল, যা কিছু ইচ্ছা করা যায় না, যা কিছু শোনা ইচ্ছা করে না, আমার সবচেয়ে নিয়ন্ত্রিত ছিল। কিন্তু যখন শুনতে পেলাম বিভিন্ন মাধ্যমে, তখন পালিয়ে পেলে রাত্রেবেলা রেডিওতে শোনার চেষ্টা করতাম, বিবিসি, বসবেন, অন্য মাধ্যম, সেখান থেকে আমরা জানলাম। যখন ওই যে আমি যেটা বললাম 25শে কালরাতে যে নিধনযজ্ঞটা হলো, নিরস্ত মানুষের রাতের আধারে ঝাঁপিয়ে পড়লো পাকিস্তান আর্মি এবং তাদেরকে শত শত হাজার লোক নিধন করলো আর কি, সেটা শোনার পরে আমাদের তো যেটা হয়েছে রক্তক্ষরণ হয়েছে হৃৎপিণ্ডে। এবং শোনার পরে তখন আমি যেটা মানে সিদ্ধান্ত নিলাম যে আমি বিক্রি সিদ্ধান্ত যে আমি আর এই দেশে এই সেনাবাহিনীতে থাকবো না। তখন আমার সাথে যারা অনেকে ছিল, বন্ধু যারা ছিল, তা আমার কলেজে আমরা একসাথে পড়াশোনা করছি ক্যাডেট কলেজে, তাদের মধ্যে ছিল অন্যান্য বাঙালি ছিল, তাদের সাথে কথা বললাম, চুপি চুপি আলাপ আলোচনা করলাম। আমাদের শিক্ষক অনেক বাঙালি ছিল, যারা ইনস্ট্রাক্টর ছিল, তাদের মধ্যে অনেকেই ছিল এখনো তারা পরবর্তী স্বাধীন হওয়ার পর বাংলাদেশে ফিরে এসে বাংলা সেনাবাহিনীতে জয়েন করেছে, তার সাথে আলাপ করলাম। বন্ধুদের মধ্যে অনেকে সাড়া পেয়েছি, কিন্তু আমাদের ইনস্ট্রাক্টর যারা ছিল অনেকে হয়তো আমাদেরকে শুভাকাঙ্ক্ষী ছিল, সেই জন্য অনেক খুব বেশি উৎসাহ দেয় পালিয়ে আসার। তারা ভেবেছেন এটা হয়তো অসম্ভব, একটা তোমরা ধরা পড়বে, তোমাদেরকে ধরা মৃত্যুদণ্ড দেওয়া হবে, এরকম অনেক ঘটনা ঘটেছে, আমাদেরকে নিঃস্বর করেছে অনেকে। অনেকে হয়তো কিছু তার মধ্যে ছিল পাকিস্তানে যে বিভাগ হবে, এত এটা তারা হয়তো বিশ্বাস করেনি, তাহলে হয়তো ক্ষণিকের জন্য পাকিস্তান ঠিকই একই পাকিস্তান থাকবে। আমাদের বন্ধু যারা ছাত্র বন্ধু ছিলেন অনেকে হয়তো তো একই ধরনের ধারণা ছিল। কিন্তু আমার সহপাঠী যারা ছিল ক্যাডেট কলেজ থেকে, অন্যান্য যারা জায়গা থেকে যারা, তাদের মধ্যে অনেক কথা অনেকে রাজি হলো যে আমরা পালিয়ে আসবো। তা আমরা এক করতে প্রায় 10-12 জন একত্র হলাম। কোনো একটা ছুটির দিন, শনিবার দিন, তখন ছুটি থাকতো, আমরা ওদের ট্রেনিং চালাতে ছিল কাকুর অ্যাবটাবাদ বলে একটা শহরে, কোয়েটার আন্ডারে। সেখান থেকে প্রতি সপ্তাহে রবিবার শনিবার আমাদেরকে শহরে যাওয়ার অনুমতি দেওয়া হতো। আমরা কয়েকদিন মিলে ঠিক করলাম আমরা পালিয়ে যাবো, আর ফিরবো না। তো এই 10-12 জন গিয়েছিলাম, সেখান থেকে পালিয়ে যাওয়ার পর আবার শহর থেকে অনেকে আবার ভাবলো এটা হয়তো সম্ভব না, ফিজিবল না, তো অনেকে ফেরত চলে আসলো। তারপর আমরা 4-5 জন কন্টিনিউ করলাম যেতে। তো গিয়ে পালাবার চেষ্টা বিভিন্ন জায়গা থেকে, সে পর্যন্ত আমরা 3 জনই সিদ্ধান্ত নিলাম ফাইনালি, বাকি সব চলে গেল, যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করবো, মরি বাঁচি, সে আল্লাহর ইচ্ছা, যদি মৃত্যু হয় আমাদের পথের মধ্যে, আমরা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করবো। সেই 3 জনই চলে আসি। তার মধ্যে একজন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে মারা যায়, শহীদ হয়, তার নাম ছিল লেফটেন্যান্ট শহীদ ইমদাদুল হক বীরুত্তম। আমি, আমার আরেকজন সাথে আরেকজন ছিল লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, আমারই মতো বীর প্রতীক, ও এখনো বেঁচে আছে, রিটায়ার করেছে। আমরা 2 জন, এই 3 জনই চলে যাই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে, জেড ফোর্সকে জয়েন করি, যেটা বললাম একজন নিহত হয়, আর 2 জন আমরা বাই বললাম যে পিআইতে করে এসছি আমরা পাকিস্তান থেকে। আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছিলাম সীমান্ত দিয়ে পার হওয়ার জন্য, কখনো লাহোর দিয়ে, কখনো করাচি দিয়ে, বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করেছি। তারপর কোনোখানে ব্যর্থ হয়ে গিয়ে যখন আমরা অনেকে ধরা পড়েছে, মারা গিয়েছে, আমরা চলে গেলাম সরাসরি কারাচিতে। কারাচি থেকে আমার সাথে একজন ছিল শহীদ নন্দুল হক, সে আগে এয়ারফোর্সে চাকরি, তার কিছু বন্ধু বান্ধব ছিল, তাদের রাষ্ট্রের ডি গ্রুপের একটা জায়গায় আমরা পালিয়ে থাকি। সেখান থেকে চেষ্টা করি কেবে চলে। আমার প্রথম ইচ্ছা ছিল আমরা নদীতে করে, সমুদ্রে করে হয়তো দুবাই, মিডল ইস্টে কোথাও যাবো, সেখান থেকে পরবর্তী পালিয়ে আসবে। সেটা আমার ব্যর্থ হয়, কারণ কয়েকজন বাঙালি ধরা পড়ে, তাদেরকে ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আমরা কিছু দিনকে চিন্তা করলাম আমরা আর কোনো উপায় নেই, পিআইতে আসতে হবে। তো পিআইতে করে আরেকজন টিকিট করেছে অবাঙালি, তাদের টিকিটটা চড়াবে নিয়ে বাঙালি আমার সাহায্য করেছিল। সেই ছদ্মবেশী আমরা 3 জন পালিয়ে আসি বাংলাদেশে, তখন পূর্ব পাকিস্তানে। সেখান থেকে আমি তাদের মধ্যে অধিকাংশই মনোভাব ছিল, তারা অবশ্য ক্ষুব্ধ ছিল, কারণ তারা ভেবেছিল যে আমরা ভারতের প্ররোচনায় এই যুদ্ধে অংশগ্রহণ করছি, ভারতে অংশ হয়ে যাবো, এটা অনেকে ভেবেছিল তারা। আর তাদের কর্তৃত্ব তারা বজায় রাখতে চেয়েছিল। বাঙালি যাদের প্রথম থেকে নিগৃহীত ছিল, তারা ভাবতো আমরা যুদ্ধে অংশ করতে পারি না, যুদ্ধ ছিলাম না, সেটা ভেবেই আমাদের। এবং তাদের তো শোষণ নিতে তারা প্রথম থেকে শুরু করেছিল, বাংলাদেশে শোষণ করতো তারা, বাংলাদেশের সম্পদ যেটা আমি বলেছি নিয়ে গিয়ে পশ্চিম পাকিস্তান উন্নত করতো। সুতরাং তাদের তো তাদের সেই ধরনের ভালো ব্যবহার কখনো আমরা দেখিনি। তবে ব্যতিক্রম ছিল কিছু কিছু, বিশেষ করে যা পাঠান ছিল, তাদের মধ্যে অনেক অফিসার আমাদের প্রতি সহানুভূতি ছিল, তারা আমাদের, এবং প্রকাশ্যভাবে 2-1 জন ছিল যারা আমাদের প্রতি সহানুভূতি উৎপন্ন। তার মধ্যে একজন ছিল, আমরা যখন পাকিস্তান, আমি যখন জিহাদে ক্যাড করে পড়তাম, তখন আমার আর্মি থেকে প্রিন্সিপাল থাকতো এবং
একজনই ছিল আমাদের আর্মি থেকে, একজনই ছিল আমাদের একজন মেজর গুল বলে, মমতাজ গুল একজন ছিল, উনি পাঠান ছিলেন। তো উনি তখন আমরা পাই ওনাকে পাকিস্তান মিলিটারি একাডেমি, তখন দেখা হয় উনি এবং আরো কিছু কিছু পাঠান যিনি ছিল, তারা আমাদের মধ্যে, তারাও কিন্তু নিগৃহীত পাকিস্তান ছিল, তারা আমাদের মধ্যে সহমর্মিতা প্রকাশ করেছে। কিন্তু অধিকাংশ লোকই আমাদের ভিতরে তাদের ভালো মনোভাব ছিল না, আমাদের দুর্ব্যবহার করতো, আমার নিগৃহীত করতো সবসময়। এটা সত্যি কথা।